আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইঞ্জিন লুব্রিকেশন সিস্টেম। ইঞ্জিনের লুব্রিকেশন করবার দরকার আছে। কেন ইঞ্জিনের লুব্রিকেশন করবার দরকার আছে? না, ইঞ্জিনটা হচ্ছে কি না আমাদের টোটালটাই কতগুলো লিঙ্কের মাধ্যমে আছে, কতগুলো সেখানে আমার মেটাল পার্টস আছে, ভেরিয়াস টাইপস অফ মেটাল পার্টস আছে, একটার সাথে একটা জয়েন্ট করা আছে এবং সেই মেটাল পার্টসগুলো কি করছে না একে অপরের কন্ট্যাক্টে থেকে আমরা ওখান থেকে একটা পাওয়ার জেনারেট করছি, সেই পাওয়ারটাকে আমরা ট্রান্সমিট করছি। এইরকম ভেরিয়াস টাইপস অফ লিঙ্কেজ ওখানে আছে এবং এই লিঙ্কের মধ্যে যখনই একটা মেটালিক পার্ট আর একটা মেটালিক পার্টের সঙ্গে টাচ করবে তখন কি হবে, ওই জায়গাটাতে ফ্রিকশন হবে। আমরা যখন টার্মিনোলজি পড়েছিলাম, মনে পড়ছে যে আমরা যখন ইঞ্জিন টার্মিনোলজি পড়েছিলাম তখন দেখেছিলাম কি যে আইএইচপি যেটা ইন্ডিকেটেড হর্স পাওয়ার, সেটা ইজ অলওয়েজ গ্রেটার দেন টু ব্রেক হর্স পাওয়ার। ইন্ডিকেটেড হর্স পাওয়ারটা হচ্ছে আমাদের ক্যালকুলেটেড হর্স পাওয়ার, ব্রেক হর্স পাওয়ারটা যেটা আমরা ফ্লাইহুইলে এসে আমরা যে পাওয়ারটা পাচ্ছি, যে হর্স পাওয়ারটা পাচ্ছি সেটা আমার এক্সাক্ট যে হর্স পাওয়ারটা আমি পাচ্ছি মানে ডেলিভারি হচ্ছে যেটা। দেখা যায় কি যে ইন্ডিকেটেড হর্স পাওয়ার বা ক্যালকুলেটেড হর্স পাওয়ারটা সবসময় ব্রেক হর্স পাওয়ার থেকে বেশি হয়। কেন হয় না? ডিউ টু ফ্রিকশনাল লস। ফ্রিকশনের জন্য আমাদের কিছু লস হয়। এখন এই যে লসটা হচ্ছে, এই লসটাকে আমি কিছুটা মিনিমাইজ করতে পারি, কিন্তু এই লসটাকে আমি অ্যাভয়েড করতে পারি না বা এটাকে টোটাল কালে আমি ওভারকাম করতে পারবো না। এবারে এই যে মিনিমাইজ করছি বা এটা তো হচ্ছে কিছু আমার সিস্টেমের চেঞ্জেস করছি, কিছু ডিজাইনের ইম্প্যাক্ট আছে, তার সাথে সাথে এখানে একটা লুব্রিকেটিং অয়েলের একটা কাজ আছে বা লুব্রিকেটিং একটা এলিমেন্ট আমরা দিচ্ছি এখানে। সেটা অয়েলও হতে পারে, মানে লিকুইড ফরমেশনও হতে পারে, সেটা গ্রিজ বা সেমি সলিড ফরমেশনও হতে পারে, আবার গ্রাফাইট বা সলিড ফরমেশনও হতে পারে। আমরা যেটা যেখানে যেরকম দরকার পড়ছে আমরা সেই রকম সেখানে সেই লুব্রিকেটিং এজেন্টটাকে দিয়ে আমরা লুব্রিকেশন করছি। এই যে লুব্রিকেটিং এজেন্ট যেটাকে বলছি এটাকে বলা হয় লুব্রিক্যান্ট। লুব্রিক্যান্ট দিয়ে আমরা লুব্রিকেশন করব এবং যে দুটো মেটিং পার্ট থাকছে সেই দুটো মেটিং পার্টের মাঝখানে কি করবে না এটা একটা থিন ফিল্মের মতো কাজ করবে এবং সেইখানে গিয়ে কি করবে না তোমার ফ্রিকশনটাকে রিডিউস করবে। এখন যদি ফ্রিকশন হতে থাকে তাহলে কি হবে না, ফ্রিকশন হলে আমার হিট হবে। ফ্রিকশন ঘর্ষণে দুটো হাতে যদি আমি এরকম ভাবে ঘষি তাহলে কি হাতটা গরম হচ্ছে। এখন এই হাতটা গরম হচ্ছে যে যখন, তার মানে কি হচ্ছে এখানে তাপ হিট এনার্জি আমরা এখানে ক্রিয়েট করছি ডিউ টু মেকানিক্যাল এনার্জি থেকে। তাহলে আমি একে হিট ইঞ্জিন, তারপরে আমি দুটো মেটালিক পার্টে যেখানে ফ্রিকশন হচ্ছে সেখানে যদি আরো হিট প্রডিউস করি তাহলে কি হবে, সেই মেটালিক পার্ট দুটো কি হবে আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে, তাদের মধ্যে হিটের এক্সপানশন হবে, দিয়ে সেগুলো বেন্ড হয়ে যেতে পারে, আলটিমেটলি ওভারঅল ইঞ্জিনটার যে পার্টসগুলো আছে সেগুলো সিজ হয়ে যেতে পারে। টু অ্যাভয়েড দিস, এই ধরনের প্রবলেমগুলো অ্যাভয়েড করবার জন্য আমাদেরকে লুব্রিক্যান্ট ব্যবহার করতে হবে এবং সেই লুব্রিক্যান্টটা একটা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের মধ্যে আমি কিভাবে সেটাকে ইউজ করব, এই টোটাল পদ্ধতিটাকে বলা হয় লুব্রিকেশন সিস্টেম ইন আইসি ইঞ্জিন। এবার এই যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা সম্বন্ধে আমরা ভালো করে আগে থিওরিক্যালি জানবো। থিওরিক্যাল জানার পর আমরা কি করব না, আমরা এখানে প্র্যাকটিক্যাল যে যে জায়গাগুলো আমাদের প্র্যাকটিক্যাল করবার দরকার আছে, অর্থাৎ লুব্রিকেটিং যে সিস্টেমের যে পার্টসগুলো আছে সেই পার্টসগুলো সম্বন্ধে আমরা ডিটেলে জানবো। কিন্তু সবার প্রথম আমাদেরকে জানতে হবে যে লুব্রিকেশন এর ডেফিনেশন কি আছে এবং লুব্রিকেশন সিস্টেমটাকে আমরা কটি ভাগে ভাগ করছি বা এখানে লুব্রিক্যান্ট কি ধরনের ব্যবহার করছি, হোয়াট ইজ দ্য পারপাস অফ লুব্রিকেশন সিস্টেম। বেসিক্যালি এটা একটা কমপ্লিট থিওরি। আমরা এই থিওরিটা কমপ্লিট করবার পর তারপরে আমরা যখন লুব্রিকেশন সিস্টেমের পার্টস, ভেরিয়াস টাইপস অফ পার্টস সম্বন্ধে জানবো, সেই পার্টসগুলো কি কি ধরনের কাজ করছে সেই কাজগুলো সম্বন্ধে জানবো, তারপরে গিয়ে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি ওই জিনিসগুলো নিয়ে আবার প্র্যাকটিক্যালি ডিটেলে আলোচনা করব। তাহলে এখানে আমি তোমাদেরকে এখন যে যে জিনিসগুলো একটু নোটস আকারে দিচ্ছি এটা একটুখানি তোমরা খাতায় নোট করে রাখো। যেমন ধর এখানে দেওয়া আছে কি ডেফিনেশন অফ লুব্রিকেশন। আমি যেটা একটু আগে তোমাদেরকে সহজ বাংলাতে বোঝানোর চেষ্টা করছিলাম এটাই এখানে ইংলিশে লেখা আছে, দেখো। লুব্রিকেশন ইজ দ্য অ্যাকশন অফ অ্যাপ্লাইং এ সাবস্টেন্স such as oil or grease to an engine or component so as to minimize friction and allow smooth movement. প্রত্যেকটা মেটিং পার্টের মধ্যে আমরা অয়েল বা গ্রিজটাকে এমন ভাবে অ্যাপ্লাই করব যেটা কি করবে না ওই দুটো মেটিং পার্টের মধ্যে থেকে ওদের মধ্যে একটা স্মুথ মুভমেন্টকে অ্যালাউ করবে এবং ওদের দুজনের মধ্যে ঘর্ষণটাকে কমাবে। এটাই হলো লুব্রিকেশন সিস্টেমের পারফেক্ট ডেফিনেশন। এই ডেফিনেশনটা তোমাদেরকে ভালো করে একটু মাথায় রাখতে হবে, বিষয়টাকে একটু বুঝতে হবে যে লুব্রিকেশন সিস্টেমের মাধ্যমে আমরা কি কাজ করছি। তাহলে এখানে অয়েল বা গ্রিজ
যেটা আমরা ব্যবহার করছি, এটা তাহলে কি হলো, এটা হলো লুব্রিক্যান্ট। তাহলে এবার লুব্রিকেশন সিস্টেমের মধ্যে আছে, লুব্রিকেশন সিস্টেম ইজ এ মেকানিক্যাল সিস্টেম of lubricating internal combustion engine in which a pump force in oil into the engine bearing। এখানে যে সিস্টেমটা বলা আছে, বেসিক্যালি আমাদের এখন যে মডার্ন ভেহিকেল যেগুলো আছে সেই সবকটা ভেহিকেলে কি হয় না, আমরা ফোর্স লুব্রিকেশন সিস্টেম ব্যবহার করি বা পাম্প সার্কুলেশন লুব্রিকেশন সিস্টেম আমরা ব্যবহার করে থাকি। এখানে কি হয় না, এখানে একটা অয়েল প্যান থাকে, যে অয়েল প্যানের মধ্যে আমরা লুব্রিকেটিং অয়েলটাকে আমরা স্টোর করি এবং সেই লুব্রিকেটিং অয়েলটাকে ওখান থেকে পাম্প করে বিভিন্ন অয়েল গ্যালারির মাধ্যমে বা বিভিন্ন পাইপের মাধ্যমে বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরা কি করছি না, বিভিন্ন রাস্তার মাধ্যম দিয়ে যে যে জায়গাগুলোতে আমার লুব্রিকেটিং করার দরকার আছে সেই জায়গাতে আমরা ওই লুব্রিকেটিং অয়েলটাকে বা লুব্রিক্যান্টটাকে আমরা পৌঁছে দিয়ে থাকি। এবারে যদি তোমাদেরকে আমি বলি যে আমরা অলরেডি তো ইঞ্জিনের ভেরিয়াস টাইপস অফ পার্টস নিয়ে আলোচনা করছি, তাহলে লুব্রিকেশনটা কোথায় দরকার আছে? একদম যদি টপ অফ দ্য ইঞ্জিন ধরি, তাহলে টপে কি আছে না, আমার সিলিন্ডার হেডে ভালভ অ্যাকচুয়েটিং মেকানিজম আছে। তাহলে ওখানে যে ভালভ অ্যাকচুয়েটিং মেকানিজমটা কাজ করছে সেটা এসওএসসি, ডিওএসসি বা নর্মাল আমার যদি ওভারহেড ভালভ অ্যাকচুয়েটিং মেকানিজম হয়, সেখানে কি আছে না, পুশ রড আছে, রকার আর্ম আছে, ওখানে তোমার স্প্রিং আছে, ভালভ আছে, ভালভের স্প্রিং আছে, ওখানে আদার্স যে ট্যাপেড বা আদার্স যে পয়েন্টগুলো আছে, বিয়ারিং আছে ক্যাম্পটাকে ধরে রাখার জন্য, এই জিনিসগুলোকে কি লুব্রিকেটিং করতে হবে, ওগুলোর মধ্যে যাতে ফ্রিকশন না হয় সেটাকে আমাকে দেখতে হবে। সিমিলারলি তুমি যদি ইঞ্জিনের সিলিন্ডারের ভেতরে চলে আসো, সিলিন্ডারের ভেতরে কি আছে না, সিলিন্ডার ওয়ালের ওইখানে জায়গাটা তোমাকে কি করতে হবে না, সিল করতে হবে। এবারে ওই জায়গাটা তোমাকে কি দেখতে হচ্ছে না, ওখানে তোমাকে যে সিলিন্ডার ওয়াল আছে এবং পিস্টন আছে, ওখানে রেসিপ্রোকেটিং মোশন হচ্ছে, ওই জায়গাতে যে হিট জেনারেট করছে, ওখানে যে পিস্টন রিং আছে, অয়েল কন্ট্রোল রিং আছে, এই জিনিসগুলোকে লুব্রিকেটিং করতে হবে, সিলিন্ডার ওয়ালে লুব্রিকেশন করতে হবে। এছাড়া কি হচ্ছে না, আমার যে পিস্টন তার সাথে যে কানেক্টিং রডটা যেখানে এসে ক্র্যাঙ্কশ্যাফটের ক্র্যাঙ্ক পিনের মধ্যে লাগছে, মানে মেন বিয়ারিং ওখানে তার ঠিক পাশে, অর্থাৎ আমরা ক্র্যাঙ্ক পিন পাচ্ছি, ক্র্যাঙ্ক পিন দুটো ওয়েব থেকে ক্র্যাঙ্ক পিন আছে, তারপর সে ক্র্যাঙ্কের নিচে আছে কি আছে না, ক্র্যাঙ্কের ওয়েব যেখানে নিচটায় সে জায়গায় কি আছে, মেন বিয়ারিং আছে। তাহলে এইখানে যে যে বিয়ারিং গুলো আছে সেই বিয়ারিং গুলোকে প্রত্যেকটাকে আমাকে কিন্তু লুব্রিকেটিং করতে হবে, অর্থাৎ ক্র্যাঙ্কশ্যাফটের মেন বিয়ারিং লুব্রিকেশন হবে, ক্র্যাঙ্ক পিনের ওখানে যে কানেক্টিং রডের বিগ এন্ড আছে ওটা লুব্রিকেশন হবে, বিগ এন্ডের পর ওইদিকে কানেক্টিং রডের স্মল এন্ড আছে, স্মল এন্ডটাকে আমাকে লুব্রিকেশন করতে হবে, কারণ ওটা রেসিপ্রোকেটিং মোশন হচ্ছে, তারপর রোটারি মোশন পাচ্ছি। তাহলে এই যে লিঙ্কেজ যেগুলো আছে, মানে দিস আর দ্য মেন পার্ট, এইগুলোকে কিন্তু প্রপারলি লুব্রিকেশন সিস্টেমের আওতায় নিয়ে এসে আমাকে লুব্রিকেটিং করতে হবে। আদারওয়াইজ এখানে ফ্রিকশন হবে এবং ফ্রিকশন হলে কি হবে, স্মুথ মুভমেন্ট হবে না, এবং ফ্রিকশনের লসের সাথে সাথে কি হবে না, আমার এই পার্টস গুলোর মধ্যে ওয়্যার এন্ড টিয়ার হবে, অর্থাৎ ওদের ক্ষয়ক্ষতি হবে, বার্ন হয়ে যেতে পারে, বেন্ট হয়ে যেতে পারে, আলটিমেটলি ইঞ্জিনটা আমার লাইফ লং সার্ভিস আমাকে দেবে না। এবারে আমাকে দেখতে হবে যে পারপাস অফ লুব্রিকেশন কি আছে। লুব্রিকেশনের যে পারপাস, উদ্দেশ্য, টু রিডিউস দ্য ফ্রিকশন বিটুইন দ্য মুভিং পার্টস, একদম সবার প্রথম এটাই। ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি, যদি আমি ফ্রিকশনটা কমাতে পারি আমার এফিসিয়েন্সি বাড়বে, মুভিং পার্টসগুলো যদি আমি স্মুথলি আমার অপারেট করে তাহলে খুব সুন্দর আমার ইঞ্জিন পারফর্ম করবে, তাহলে ওভারঅল ইঞ্জিন পারফরমেন্স বাড়বে। মিনিমাইজ দ্য ভাইব্রেশন, যদি আমার মুভমেন্ট যদি স্মুথ হয়, প্রত্যেকটা যদি লিঙ্কেজের মধ্যে যদি আমি প্রপার তাকে স্মুথনেস দিতে পারি, তাহলে ভাইব্রেশন হবে না। রিডিউস দ্য কোরোশন অ্যান্ড কার্বন ডিপোজিট, কোরোশন মানে ক্ষয় হবে না, কার্বন ডিপোজিট, ওখানে যদি আমি হিট বেশি হয় তাহলে ওই লুব্রিকেটিং অয়েলটা পুড়ে গিয়ে জ্বলে গিয়ে কার্বন ডিপোজিট করবে। আরেকটা জিনিস হচ্ছে কি যে আমার যে যেহেতু ওটা আমরা হাইড্রোকার্বনটা জ্বালাচ্ছে, ওটা পেট্রোল বা ডিজেল যাই ইঞ্জিন হোক না কেন, সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে না, কার্বন ডিপোজিশন হবে হাইড্রোকার্বন আছে বলে, তাহলে আমার লুব্রিকেটিং অয়েলটা অনেকটা ডিটারজেন্টের মতো কাজ করে, ওটাও ক্লিনিং এজেন্ট আছে, ও ওখান থেকে ওই কার্বন বা ওখানের মধ্যে যে ডার্ট গুলো থাকছে বা ধরো তোমার যে মেটাল চিপ যেগুলো থাকছে কোনো কারণে যদি বেরিয়ে আসে, সেগুলোকেও কিন্তু ও ওখান থেকে ডিপোজিট হতে দেবে না এবং ওগুলোকে সরাসরি নিয়ে এসে অয়েল সাম্পেসে জমা করবে। আমি আরো ডিটেলে যখন আসবো তখন তোমাদেরকে এটা অ্যানিমেশনে দেখাবো কিভাবে ওই ডার্ট গুলো জমা হচ্ছে, কার্বন ডিপোজিটটা কোথায় যাচ্ছে, কিভাবে অয়েলটাকে আমি বিভিন্ন গ্যালারিতে পাঠাচ্ছি, আসছি, এগুলো পরপর আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। নেক্সট হচ্ছে টু রিডিউস দ্য হিট অফ মুভিং পার্টস, মুভিং পার্টস এর মধ্যে ফ্রিকশন যদি হয় তাহলে কি ওখানে হিট হতে থাকে, তাহলে আমি যদি প্রপার লুব্রিকেশন করতে পারি তাহলে ডিউ টু ফ্রিকশন যে হিটটা হয় সেই হিটটাকে আমরা মিনিমাইজ করতে পারবো, হিটটাকে ওই লুব্রিকেটিং অয়েলটা অ্যাবজর্ব করে নেবে, যে কারণে লুব্রিকেটিং অয়েলটা কিছুদিন অন্তর আমাদের মানে চেঞ্জ করতে হয়।
এই যে হিট নিতে 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 ওই অয়েলের যে প্রপার্টিজ গুলো থাকে যেগুলো নিয়ে আমরা আলোচনা করবো, ভিসকোসিটি আছে, তার ফ্ল্যাশ পয়েন্ট, তার পুয়ার পয়েন্ট, তার ক্লাউড পয়েন্ট, এই জিনিসগুলোর উপরে অনেকটা ইফেক্ট করে, তখন আমরা অয়েলটাকে রিপ্লেস করে থাকি। এটা প্র্যাকটিক্যাল সেন্সে আমরা আলোচনা করব। যখন প্র্যাকটিক্যালি আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তখন নিশ্চয়ই আমি তোমাদেরকে আরেকবার এই ব্যাপারটা সম্বন্ধে বোঝাবো বা বলবো। টু মিনিমাইজ পাওয়ার লস ডিউ টু ফ্রিকশন, ফ্রিকশনের জন্য যে পাওয়ার লস হয় অর্থাৎ ফ্রিকশনাল লস, আইএইচপি ইজ ইকুয়াল টু বিএইচপি প্লাস এফএইচপি। এই টার্মিনোলজিগুলো আমি তোমাদেরকে আগেই নোটস দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম। ইন্ডিকেটেড হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু ব্রেক হর্স পাওয়ার প্লাস হচ্ছে ফ্রিকশনাল হর্স পাওয়ার। তাহলে আমি যদি এখানে ব্রেক হর্স পাওয়ারটাকে বাড়াতে চাই তাহলে আমাকে কি করতে হবে না, ফ্রিকশনাল হর্স পাওয়ারটাকে আমাকে কমাতে হবে, তাহলে কিন্তু আমি ব্রেক হর্স পাওয়ারটা বেশি পাবো। তাহলে এখানে আমরা যেটা পয়েন্টে এলাম, টু মিনিমাইজ পাওয়ার লস ডিউ টু ফ্রিকশন, তাহলে ফ্রিকশনটাকেও আমরা এখানে যদি লুব্রিকেটিং অয়েলটা ঠিকঠাক ব্যবহার করতে পারি বা প্রপার যদি লুব্রিকেশন সিস্টেমটা আমার কাজ করে আইসি ইঞ্জিনের মধ্যে, তাহলে কিন্তু ওই ইঞ্জিন থেকে আমি অনেক বেটার বিএইচপি পাবো বা ব্রেক হর্স পাওয়ার আমি ওখান থেকে পাবো। টু রিডিউস দ্য নয়েজ ক্রিয়েটেড বাই মুভিং পার্টস, আগেই একটা কথা হলো যে ভাইব্রেশন যেখানে ড্যাম করছি তাহলে সেখানে ভাইব্রেশন হলেই সেখানে আওয়াজ হবে। তাহলে যদি ভাইব্রেশনটাকে বন্ধ করতে পারি তাহলে ওখানে মুভিং পার্টসের মধ্যে যে নয়েজটা আছে সেই নয়েজটাকে আমরা কম করে দিতে পারবো। দেখবে যে এখন তোমাদের সামনে বর্ষার সিজন আসছে, তোমরা যে সাইকেল চালাও, বাইসাইকেল, সেখানে কি হয় দেখবে আমাদেরকে অয়েলিং করতে হয়। কেন অয়েলিং করতে হয় না, ওখানে যে বিভিন্ন মেটিং পার্টস গুলো আছে সেই পার্টস গুলো জল লেগে গিয়ে বা কিছু হলে কি হয় না, ওখানে আমাদের অক্সাইডেশন হয়ে যায় অর্থাৎ মরচে ধরে যায়। সেই জায়গাগুলোর মধ্যে যখনই ঘর্ষণ হয় তখন কি একটা শব্দ সৃষ্টি হয়। তুমি দোকানে নিয়ে গেলে বা তুমি নিজেও যদি একটা তেল নিয়ে এসে একটু ভালো করে যদি ওই জায়গাগুলোতে তেল দিয়ে দাও, অয়েলিং করে দাও, তাহলে দেখবে কি না তোমার ওই মুভিং যে পার্টস গুলো আছে তোমার একদম প্যাডেল থেকে শুরু করে তোমার চেন থেকে শুরু করে ওখানে যে ফ্লাই হুইল যেটা আছে মানে ফ্রি হুইল দেবে, একটা হুইল থাকে পিছনে, এই জিনিসগুলো দেখে খুব সুন্দর স্মুথলি অপারেট করছে, কোনো রকম কোনো নয়েজ থাকছে না। ঠিক সিমিলারলি আমাদের যদি প্রপার লুব্রিকেশন আমরা আমাদের ইঞ্জিনের মধ্যে করতে পারি তাহলে যে মুভিং পার্টসগুলো থেকে যে আওয়াজটা আছে সেই আওয়াজটা অনেকাংশেই কমে যাবে। একদমই বন্ধ করতে পারবো না কিন্তু কমাতে পারবো। আর ওভারঅল কি হচ্ছে না, ইঞ্জিনের যে কুলিং যে ব্যাপারটা আছে, অর্থাৎ আমার তো নর্মালি হিট ইঞ্জিন, তাহলে তো হিট তো জেনারেট হবেই, সেটাকে কুল করবার জন্য অলরেডি আমরা কুলিং সিস্টেম নিয়ে আলোচনা করেছি, কুলিং সিস্টেমের পারপাস কি সেটাও আমরা জেনে নিয়েছি। এবারে প্রত্যেকটা মুভিং পার্টসের মধ্যে যে ফ্রিকশন যে হচ্ছে সেই ফ্রিকশনের জন্য যে হিটটা জেনারেট করছে সেই হিটটাকে রিডিউস করবার জন্য কিন্তু এই লুব্রিকেটিং অয়েলটা অনেকাংশে আমাদেরকে সাহায্য করে। লুব্রিকেটিং অয়েলটা কি করে না, এই যে হিটটা যে ডিউ টু ফ্রিকশন বা একটা মেটালিক পার্টের সাথে আরেকটা মেটালিক পার্টের যখন আমাদের মুভিং হচ্ছে বা ওই দুটোর মধ্যে যখন আমাদের ঘর্ষণ হচ্ছে, সেই ঘর্ষণটার ফলে কি হচ্ছে না, ওই পার্ট থেকে যে হিটটা জেনারেট করছে সেই হিটটাকে লুব্রিকেটিং অয়েলটা অ্যাবজর্ব করে নেয়। অ্যাবজর্ব করে নিয়ে কি করছে না, ইঞ্জিনটাকে ওভারঅল একটু কুল করে রাখছে। এবারে চলে আসছি টাইপস অফ লুব্রিক্যান্টস। টাইপস অফ লুব্রিক্যান্টস কি কি আছে না, এখানে আমাদের জেনে রাখতে হবে যে আমরা 3 ধরনের লুব্রিক্যান্ট জেনারেলি ব্যবহার করে থাকি। একটা হচ্ছে সলিড লুব্রিক্যান্ট, যেটাকে গ্রাফাইট, মলিবডেনাম, মাইকা, এগুলোকে বলি আমরা সলিড লুব্রিক্যান্ট। সেমি সলিডের মধ্যে পড়ে কি গ্রিজ আছে, এটাকে হেভি গ্রিজ হিসেবে আমরা ইউজ করি। লিকুইড সলিড লুব্রিক্যান্টের মধ্যে আছে অয়েল, দ্যাট ইজ অলওয়েজ মিনারেল অয়েল, যেটা আমরা সাধারণত রিফাইনারি পেট্রোলিয়াম প্রোডাক্ট থেকে আমরা এই রিফাইনারি থেকে মিনারেল অয়েল ব্যবহার করে থাকি। এটা আমাদের আইসি ইঞ্জিনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আদার্স কিছু জায়গাতে কিছু আমরা তোমার অ্যানিম্যাল অয়েলও ইউজ করে থাকি, যেমন ধরো বা কিছু ভেষজ মানে তোমার ভেজিটেবল অয়েলও ইউজ করি, অলিভ অয়েল থেকে শুরু করে আদার্স কিছু কিছু ফিশ থেকে আমরা ইউজ করি, যেমন কড লিভার অয়েল ফয়েল এইসব কিছু ইউজ করে থাকি। কিন্তু নর্মালি আমরা যেটা ইউজ করি বা আমাদের যেটা সিলেবাসের মধ্যে আছে সেটা হচ্ছে লিকুইড লুব্রিক্যান্টস এর মধ্যে মিনারেল অয়েল অবটেন্ড বাই রিফাইনিং পেট্রোলিয়াম। সেমি সলিডের মধ্যে কি থাকবে, হেভি গ্রিজ থাকবে, আর সলিড লুব্রিক্যান্ট থাকবে যেটা আমরা গ্রাফাইট, মলিবডেনাম, মাইকা এগুলো আমরা ব্যবহার করে থাকি। তাহলে এইটা আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু আমরা এখন যেটা নিয়ে আলোচনা করছি বা যে লুব্রিকেশন সিস্টেম ইনসাইড দ্য ইঞ্জিন হয়, ইনসাইড দ্য ইঞ্জিন আমরা যে লুব্রিকেশন সিস্টেমটা ব্যবহার করছি সেখানে যে লুব্রিক্যান্টটা ইউজ করা হয় সেটা কিন্তু 3 নাম্বার পয়েন্ট, লিকুইড লুব্রিক্যান্ট আমরা ব্যবহার করব। এই পয়েন্টটা খুব ভালো করে মাথায় রাখো। আমরা যখন ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের ইন্টারনাল পার্টসের লুব্রিকেশনের কথা ভাববো তখন কিন্তু ওখানে আমরা সলিড বা সেমি সলিড লুব্রিক্যান্ট ইউজ করব না। ওখানে যেটা আমরা ইউজ করব সেটা হবে কি লিকুইড লুব্রিক্যান্ট ইউজ করব, অর্থাৎ ওখানে আমরা সব সময় অয়েল ইউজ করব। ঠিক আছে, এই পয়েন্টটা তোমাকে কিন্তু একটু মাথায় রাখতে হবে। এবারে আসছি কি না প্রপার্টিজ অফ লুব্রিক্যান্ট। কি কি প্রপার্টি লুব্রিক্যান্টের মধ্যে থাকতে হবে। যে লুব্রিক্যান্টটাকে আমি সিলেক্ট করব তার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটাকে বলা হয় সেটা হচ্ছে ভিসকোসিটি।
এই ভিসকোসিটিটা কি না, ইট ইজ এ মেজার অফ দ্য রেজিস্ট্যান্স টু ফ্লো অফ অ্যান অয়েল। তুমি ধরো তোমার বাড়িতে মেঝেতে 1 কাপ জল আর 1 কাপ মধু তুমি ঢেলে দিলে, বা ঠিক আছে মধু অনেক দামি জিনিস, ছেড়ে দাও, তুমি একটু সর্ষের তেল একটু ঢেলে দিলে, একটু জল ঢেলে দিলে 1 কাপ, দুটো একই পরিমাণ তুমি মেঝেতে ঢাললে, কি হবে দেখা যাবে না জলটা খুব সহজে এগিয়ে চলে যাচ্ছে, অনেকটা তরল বলে ও অনেক পাতলা বলে, কিন্তু সর্ষের তেলটা আস্তে 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 এগিয়ে যাচ্ছে। তাহলে আমি এখন এখান থেকে কি বলবো না, দেখো জল এবং আমার যে সর্ষের তেল, দুটোর মধ্যে কিন্তু সর্ষের তেলের ভিসকোসিটিটা অনেক বেশি, অর্থাৎ এটা যেটা ফ্লো ধীরে ধীরে হবে তার ভিসকোসিটি আমার গাঢ়ত্ব বেশি বা তার ডেন্সিটিটা অনেক বেশি, ফলে সে তোমার বেশি জোরে ফ্লো করতে পারছে না, ওয়ারেজ যার ভিসকোসিটি কম হবে সে খুব দ্রুত ফ্লো করতে পারবে। এইগুলো অ্যাকচুয়ালি আমাদের কিছু সিস্টেম আছে যেখান থেকে আমরা এগুলোকে মেজার করে থাকি, যদিও এগুলো আমাদের সিলেবাসের মধ্যে নেই। শুধু প্রপার্টিজ অফ লুব্রিকেন্ট বলতে কি বোঝায় তার পয়েন্টগুলো আছে, যেমন ভিসকোসিটি জানতে হবে, ভিসকোসিটি ইনক্রিজ কি হবে, এবং এই ভিসকোসিটিটা কি হয় না আমার টেম্পারেচারের সাথে, যদি আমার গরম হয়ে যায় তাহলে ভিসকোসিটি কমে যাবে, যদি কুল হয়ে যায় তাহলে ভিসকোসিটি বেড়ে যাবে। অর্থাৎ আমি যদি একটা অয়েলকে যদি গরম করি, ধরো তুমি সরষের তেলটাই তুমি রান্না করছো, ধরো কড়াইতে তুমি সরষের তেলটা দিয়েছো, এবার তুমি হিট দিচ্ছ, যে সরষের তেলটা কাঁচা অবস্থায় যেরকম ছিল অর্থাৎ ঠান্ডা অবস্থায় যেরকম ছিল, যখনই গরম হচ্ছে দেখবে ওটা পাতলা হয়ে যাচ্ছে। তাহলে টেম্পারেচারের সাথে সাথে ভিসকোসিটি ইন্ডেক্সটা কিন্তু ইনক্রিজ অর ডিক্রিজ হয়। এবার আসি ক্লাউড পয়েন্ট। একটা অয়েল যখন ঠান্ডা হবে সে তখন কিভাবে সলিডিফাই হবে, কোন সময় সে সলিডিফাইড হবে, কোন টেম্পারেচার হবে, এগুলোকে বলা হয় তাকে ক্লাউড পয়েন্ট, বা যে পয়েন্ট থেকে ও সলিডিফাই হতে শুরু করবে এগুলোকে বলা হয় ক্লাউড পয়েন্ট ফর দ্য লুব্রিক্যান্ট। এবার আসি পুয়ার পয়েন্ট, যে টেম্পারেচারে জাস্ট অ্যাবাভ হুইচ দ্য অয়েল স্যাম্পল ইজ নট ফ্লো আন্ডার সার্টেন প্রেসার, যখন যে জায়গাটা কি হবে না ফ্লো করবার আগের মুহূর্তটা, অর্থাৎ তুমি অয়েলটাকে ঢালছো ঢালার ঠিক আগের মতো, বা তুমি ধরো হরাইজন্টালে রেখেছো, হঠাৎ করে তুমি এই ভার্টিক্যাল আছে হঠাৎ করে তুমি হরাইজন্টাল করলে কিন্তু তবু সে পড়লো না, দ্যাট পয়েন্ট ইজ কল্ড দ্য পুয়ার পয়েন্ট। ফ্ল্যাশ পয়েন্ট বা ফায়ার পয়েন্ট তোমরা জানো যে টেম্পারেচারে তোমার ভেপার হবে এবং সেই ভেপারটা কি হবে না আগুন ধরতে সাহায্য করবে, দ্যাট ইজ দ্য ফ্ল্যাশ পয়েন্ট। ফায়ার পয়েন্ট টেম্পারেচার জেট অয়েল যেটাতে তোমার ফ্লেমে পরিণত হবে এবং উইল বার্ন স্টেডিলি অ্যাটলিস্ট, মানে একদম শেষ পর্যন্ত ওটা জ্বলতে থাকবে, মোটামুটি 5 সেকেন্ড পর্যন্ত আমরা টাইমটাকে ধরি। নেক্সট আসছে কি না স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি আমরা সবাই পড়েছি মাধ্যমিক লেভেল পর্যন্ত, আমরা সবাই ফিজিক্যাল সায়েন্সের মধ্যে স্পেসিফিক গ্র্যাভিটি আমরা কি জানি, এবং সেই স্পেসিফিক গ্র্যাভিটিটা আমাদের যে লুব্রিক্যান্টটা ইউজ করব, যে লিকুইড লুব্রিক্যান্টটা থাকবে তার ভ্যারি করতে হবে 0.85 টু 0.96 পর্যন্ত। এই জিনিসগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। এবারে এই যে প্রপার্টিজ গুলো তোমরা দেখলে, প্রপার্টিজ অফ দ্য লুব্রিক্যান্ট, যার মধ্যে তোমরা খুব ভালো করে পড়াশোনা করলে বা দেখলে কি কি ছিল, ভিসকোসিটি ছিল, ভিসকোসিটি ইন্ডেক্স, ক্লাউড পয়েন্ট, নেক্সট আসছে পুয়ার পয়েন্ট, ফ্ল্যাশ পয়েন্ট, পাওয়ার পয়েন্ট অ্যান্ড দেন স্পেসিফিক গ্র্যাভিটি। এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোকে মাথায় রেখে আমরা আমাদের ইঞ্জিনে কি ধরনের আমরা অয়েল ব্যবহার করব, সেই অয়েলটা ডিপেন্ড করবে আমরা কি ধরনের ইঞ্জিনে ওই অয়েলটাকে ব্যবহার করতে চাইছি, সেটা পেট্রোল ইঞ্জিন না ডিজেল ইঞ্জিন, সিঙ্গেল সিলিন্ডার না ডবল সিলিন্ডার না 4 সিলিন্ডার না হেভি ইঞ্জিন, এটার উপর যেমন ডিপেন্ড করবে, তার সাথে তার পাওয়ার কত হবে, তার সিসি কত হবে, তার মুভিং পার্টসের মধ্যে তার কত ফ্লো মানে তোমার টর্ক কত ক্রিয়েট করবে, এই সমস্ত কিছু জিনিস কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা তোমাদেরকে বললাম যে ভিসকোসিটির উপরে কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে, এবং এখানে মাথায় রাখতে হবে যে ভিসকোসিটি যেটা বলছি সেটা কিন্তু ভিসকোসিটি ইন্ডেক্সের উপরে ডিপেন্ড করবে, অর্থাৎ টেম্পারেচারের সাথে যে ইন্ডেক্সটা বাড়া কমা করে তাহলে আমাকে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। এবং এই জায়গায় যখন আমি একটা অয়েলকে সিলেক্ট করব তখন কিন্তু আমাকে দেখতে হবে যে সেই অয়েলটা যে গাড়িতে আমি ব্যবহার করব সেই গাড়িটা কোন ক্লাইমেটে ব্যবহার করব। আমি এখন যদি মনে করি যে আমি এখন সিমলা মালানিতে গিয়ে গাড়িটা চালাবো, ওখানে টেম্পারেচার নর্মালি দেখবে এমনি সময় এখন 10 থেকে 12 ডিগ্রি আছে, একদম রাতের দিকে হয়তো দেখা যাচ্ছে 1 ডিগ্রি বা 0 ডিগ্রি কাছাকাছি চলে আসছে। আবার তুমি গাড়িটাকে নিয়ে যখন এসে দুর্গাপুরে ইউজ করছো তখন তুমি কি দেখছো না ওখানে আমাদের এখন টেম্পারেচার নর্মালি আমাদের আছে 35 থেকে 40 ডিগ্রি কাছাকাছি ঘোরাফেরা করছে, রাতের দিকে টেম্পারেচারটা গিয়েও হয়তো একটুখানি কমছে, 26, 27, 28 ডিগ্রি হচ্ছে। তাহলে এই যে টেম্পারেচারের ফ্লাকচুয়েশন হচ্ছে এর সাথে সাথে তোমার ইঞ্জিনটার যে পারফরমেন্স হচ্ছে, ইঞ্জিনটা তুমি রানিং করছো কতক্ষণ ধরে রান করছো তার উপর থেকে যে ফ্রিকশন হচ্ছে। তো ধরো একটা ইঞ্জিন যদি 5 ঘন্টা তুমি ড্রাইভ করো, বা ধরো তুমি একটা স্ট্যাটিক ইঞ্জিন তুমি সেটাকে 6 ঘন্টা দিনে চালাচ্ছ,
কন্টিনিউয়াসলি যদি 2 ঘন্টা 3 ঘন্টা চলে তাহলে তো প্রত্যেকটা মুভিং পার্টস যে ফ্রিকশন হবে সেখান থেকে যে হিটটা জেনারেট হবে সেই হিটের উপরে বেস করে ওই লুব্রিকেটিং অয়েলটা কি করবে না ওর ইন্ডেক্সটা ভিসকোসিটি ইন্ডেক্সটা বাড়া কমা হবে এবং ওই ইঞ্জিন অয়েলটা কিন্তু তখন পুয়ার পারফরম্যান্সও করতে পারে। তাহলে এর পারফরম্যান্সটাকে প্রপারলি ঠিকঠাক রাখার জন্য কি করতে হবে না আমাদেরকে সঠিক লুব্রিকেটিং অয়েলটা সিলেক্ট করতে হবে। এখন আমি কি করে বুঝবো যে আমার কোন ইঞ্জিন অয়েলটা ঠিক থাকবে? তার জন্য কি আছে না দুটো সংস্থা আছে, একটা হচ্ছে এসএই সোসাইটি অফ অটোমোবাইল ইঞ্জিনিয়ার্স এবং আরেকটা হচ্ছে এপিআই আমেরিকান সোসাইটি ফর অটোমোবাইল। এরা আছে যারা কি করছে না তোমাদেরকে একটা গ্রেড বলে দিচ্ছে যে গ্রেডের উপর বেস করে আমরা তেলটাকে আমরা আমাদের ইঞ্জিন অয়েলে ব্যবহার করব। অর্থাৎ ইঞ্জিন অয়েল যেটা থাকবে সেই অয়েলের গ্রেড কি হবে এবং কোন ইঞ্জিনের ক্ষেত্রে কোনটা ব্যবহার করব সেটার উপরে বেস করে ওরা একটা এসএই নাম্বার দিচ্ছে। এবং আমাদের কান্ট্রিতে আমরা যে ইঞ্জিনগুলো ব্যবহার করি সেখানে কিন্তু এপিআই আমরা ব্যবহার করি না, আমরা ওখানে ব্যবহার করি এসএই নাম্বার। দেখো এসএই হচ্ছে কি সোসাইটি অটোমোবাইল ইঞ্জিনিয়ার হ্যাজ রেকমেন্ডেড এসএই ভিসকোসিটি নাম্বার ফর লুব্রিকেটিং অয়েল। তাহলে এখানে যে লুব্রিকেটিং অয়েল যেটা হচ্ছে সেটার কিন্তু মেন যেটা ভিসকোসিটির উপরে আমরা এখানে গুরুত্ব দিচ্ছি। এবং আমরা যদি দেখি আমাদের যে নর্মাল যে অয়েলগুলো আছে সেখানে আমরা সবচেয়ে লোয়ারটা পাই 5W আমি পাই, আর যদি ওপরে উঠি তাহলে আমরা সেখানে হচ্ছে 20, 30, 40 এরকম ভাবে রেঞ্জে আমরা উঠি। 20W, 30W, 40W এরকম করে উঠি। অর্থাৎ যদি লো ভিসকোসিটি হয় তাহলে তুমি ধরবে ওটা 5W, যদি হাই ভিসকোসিটি হয় তাহলে ধরবে তুমি 40W এরকম ভাবে ধরবে। এখানে তোমরা এই সিস্টেম করে আমরা এই লুব্রিকেটিং অয়েলটাকে এখানে ডিকোডিং করেছি। এখানে দেখো একটা ছবি দেওয়া আছে কোনটা কত গাঢ় সেটা তুমি দেখলেই বুঝতে পারছো। এখানে তোমার যে একটা বল এই ডুবিয়ে রেখেছি তাহলে কতটা ভেসে আছে, ফ্লোট করছে কতটা, যে যত বেশি গাঢ় হবে তত বেশি এখানে ভেসে উঠবে। এসএই 50টা এখানে তার ভিসকোসিটি বেশি, ফলে তুমি এখান থেকে একটা প্র্যাকটিক্যালি কম্পারিজন দেখতে পাচ্ছ এসএই 20, এসএই 30, এসএই 40, এসএই 50। ঠিক আছে, এবারে আসছি কি না আমরা এই যে এসএই গ্রেড তার একটা টেম্পারেচার বেস করে সে কতটা রেঞ্জের মধ্যে চলে, ধরো 10W কতটা পর্যন্ত যাবে, তার উপরে 40, 30 এগুলো কতটা পর্যন্ত যাবে, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে এখানে এই গ্রাফ দেখে আমরা বুঝতে পারি। এবারে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বোঝানো আছে, যেখানে মাল্টিগ্রেড অয়েল আমরা ইউজ করে থাকি। মাল্টিগ্রেড বলতে কি আছে না আমরা যে অয়েলটা তোমার মাইনাসও টেম্পারেচার যাবে আবার প্লাসও যাবে। দেখো এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে মাল্টিগ্রেড এসএই 20W 30, মানে এদিকে এসএই 20W 10W যে রেঞ্জটা ইউজ করে -25 থেকে 0-র মধ্যে, আবার এসএই 30 দেখো এটাই যাবে। তাহলে ওভারঅল যখন আমি এই দুটোকে যখন মিলিয়ে দিচ্ছি তখন দেখো এই রেঞ্জটা -25 থেকে এখানে +30-র মধ্যে চলে আসছে। তাহলে এই যে ব্যাপারটা অর্থাৎ রেঞ্জটাকে আমরা যাতে একটা কম্বাইন্ড গ্রুপের মধ্যে রাখতে পারি, অর্থাৎ আমি একটা ইঞ্জিন যখন ইঞ্জিনটাকে মানালিতে ইউজ করব বা আমি ইঞ্জিনটাকে যখন দুর্গাপুরে ইউজ করব, দুটো যেন একই ইঞ্জিন অয়েলের মাধ্যমে আমি সেটাকে চালাতে পারি, তার জন্যই কিন্তু আমাদের এই মাল্টি গ্রেড ইঞ্জিন অয়েলটাকে ব্যবহার করতে হচ্ছে। অর্থাৎ এখানে একটা মিক্সড আপ আমরা করছি এবং মিক্সড আপ করার পর সেই অয়েলটাকে যখন আমরা আমাদের গাড়িতে ব্যবহার করব সেই ইঞ্জিনটার পারফরমেন্স কিন্তু ওভারঅল আমাকে একটা রেঞ্জের মধ্যে বেঁধে দেবে এবং সেটা আমি ইউনিফর্মিটি পাবো। অর্থাৎ আমি সেটা কোল্ড কন্ডিশনেও ব্যবহার করতে পারবো আবার হট কন্ডিশনেও হট ওয়েদারেও ব্যবহার করতে পারবো। এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। যদিও এই জিনিসগুলো এত ডিটেলে তোমাদের নেই, আমি জাস্ট তোমাদেরকে কিছুটা বোঝানোর জন্য বলছি। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখনই প্র্যাকটিক্যাল যাব বা আমরা যখন কোনো ওয়ার্কশপে কাজ করব তখন কিন্তু আমরা যে ইঞ্জিনের উপর কাজ করব সেখানে আমার যে ম্যানুফ্যাকচারার আছে সেই ম্যানুফ্যাকচারার আমাকে যে অয়েলটা ওই ইঞ্জিনের ক্ষেত্রে ব্যবহার করতে বলছে সেই অয়েলের যা গ্রেড থাকবে সেই গ্রেডটা দেখে কিন্তু আমি কিনবো। আমি এখানে ক্যাস্ট্রল নিতে পারি, আমি এখানে গালফ নিতে পারি, আমি আদার্স অনেক ভেরিয়েস মোটর স্পিরিট হ্যান ত্যান বহুত রকম কোম্পানি আছে। আমি সেখানে কি দেখবো না ওখানে যে এসএই গ্রেড কোনটা লেখা আছে। আমার গাড়ির ক্ষেত্রে যদি লেখা থাকে এসএই 10W 30 আমাকে ইঞ্জিন অয়েল দিতে হবে, তাহলে ওই গ্রেডের যে কোনো কোম্পানির ইঞ্জিন অয়েল আমি ব্যবহার করলেই আমার গাড়িটাতে সেটা পারফেক্ট হবে। তাহলে ওই গ্রেডটাকে আমাকে ফলো করতে হবে এবং সেই গ্রেডের উপর বেস করে কিন্তু আমি এখানে ইঞ্জিন অয়েলটাকে ব্যবহার করব। ঠিক আছে, এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। এবারে আমি তোমাদেরকে যেটা আগেও বলেছিলাম যে কোন কোন পার্টসের উপর আমরা লুব্রিকেশন বেসিক্যালি করে থাকি বা ফ্রিকুয়েন্ট লুব্রিকেশন আমাদের দরকার পড়ে। ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের যে মেন পার্টস আছে তার মধ্যে সবচেয়ে বেশি করে যে যে জিনিসগুলোর উপর আমাদের লুব্রিকেশনের নজর রাখতে হয় সেটা হচ্ছে সিলিন্ডার পিস্টন অ্যান্ড পিস্টন রিং। এটাকে আমাকে মাথায় রাখতে হবে। মেন হচ্ছে তোমার মেন বিয়ারিং এর উপর মাথায় রাখতে হবে। ক্র্যাঙ্কশ্যাফটের ব্যাপারটা মাথায় রাখতে হবে। ক্র্যাঙ্ক পিন অ্যান্ড ক্র্যাঙ্ক পিস্টন এটাও মাথায় রাখতে হবে। বিগ এন্ড অ্যান্ড স্মল এন্ড কানেক্টিং রড, ক্যাম শ্যাফট, ভালভ, এই ব্যাপারগুলো কিন্তু আমাকে ভালো করে মাথায় রাখতে হবে।
এই জিনিসগুলো যদি আমি ঠিকঠাক করে মাথায় রাখতে পারি, তাহলে কিন্তু আমি আমার লুব্রিকেশন সিস্টেমটাকে ওভারঅল কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, এবারে যেটা তোমাদেরকে আমি বলবো যে এখানে আরেকটা ছোট্ট নোটস আছে, এটা একটু ফলো রাখো। এটা একটুখানি ছোট্ট জিনিস যে লুব্রিকেশন সিস্টেমের অবজেক্টিভটা কি আছে। মেনলি যা লুব্রিকেশন সিস্টেম কি আছে, the method of reducing the friction by introducing the substance called lubricating between the mating parts is called the lubrication. এখানে reduce friction, reduce wear, carry away heat, provide sealing action, ব্লো বাই এটাকে করছে, প্রোভাইড প্রোটেক্টিং এগেইনস্ট কোরোশন। যা যা আগে বললাম সেম জিনিস আছে, এই জিনিসটাকে তোমাদেরকে একটুখানি ফলো আপ করতে হবে। ঠিক আছে, এবারে তোমাদেরকে এখানে আমি একটা জিনিস দেখাবো যেটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে। দেখো, যে অয়েল ফিল্মের কথাটা বলছিলাম, এখানে এই জিনিসটা তোমাদেরকে একটু আলোচনার মধ্যে আনতে হবে। আমি যে লুব্রিকেটিং অয়েলটা যেটা বলছিলাম, দুটো যে মেটিং পার্টের মাঝখানে কিন্তু এটা থাকছে। এই যে দুটো দেখো এখানে যে হ্যাচ লাইন যে দুটো দেখাচ্ছে, এই দুটো হচ্ছে আমার দুটো মেটালিক পার্ট, এই দুটো কিন্তু মুভিং পার্ট। এই দুটো মুভিং পার্টস এর মাঝখানে যদি আমি অয়েল ফিল্মটাকে এখানে দিতে পারি, তাহলে কি হবে না, এদের মধ্যে ফ্রিকশনটা আমার কমে যাবে। তাহলে অয়েল ফিল্মের কাজটা কি হচ্ছে না, অয়েল ফিল্ম সেপারেট ইঞ্জিন পার্টস প্রিভেন্টিং মেটাল অন মেটাল কন্ট্যাক্ট। আমি যদি ঠিকঠাক ভাবে দুটো মেটালিক পার্টের মাঝখানে লুব্রিকেশনটা আমি করতে পারি, বা লুব্রিকেটিং অয়েলটাকে যদি ওখানে আমি প্লেস করতে পারি, বা লুব্রিক্যান্টটাকে যদি আমি ওখানে দিতে পারি, তাহলে কি হবে, মুভিং পার্টসটার মধ্যে কি হবে না, আমি খুব স্মুথলি ওটাকে মুভিং করতে পারবো। ওর মধ্যে কোনো ভাইব্রেশন হবে না, ওর মধ্যে কোনো নয়েজ হবে না, ওর মধ্যে আমি হিটটাকেও আমি রিডিউস করতে পারবো। তাছাড়া আমি কি করতে পারবো না, ওই দুটো মেটাল কন্ট্যাক্টের মধ্যে ফ্রিকশনাল যে লসটা সেটাকেও আমি কম করতে পারবো। এটাই কিন্তু আমার এই অয়েল ফ্রেমের মেন উদ্দেশ্য। এবারে ধরো যখন ওটা দুটো মেটালিক পার্ট আছে, এবার ধরো আমার বিয়ারিং আছে। এই বিয়ারিং এর দেখো কি আছে না, বিয়ারিং এর ইনসাইড পার্ট তুমি দেখতে পাচ্ছ, বিয়ারিং এর আউটার পার্ট দেখতে পাচ্ছ, এবং ওখানে মাঝখানে কি হচ্ছে না, আমি শ্যাফট, এই যে ব্লুটা হচ্ছে শ্যাফট, বাইরে হচ্ছে এটা হচ্ছে বিয়ারিং। দেখতে পাচ্ছ কি, এখানে হচ্ছে যে নীল রঙেরটা হচ্ছে শ্যাফট, শ্যাফটের ক্রস সেকশন, এই বাইরের আউটারটা হচ্ছে তোমার বিয়ারিং, এবং এই মাঝখানে যেটা আছে এটা কি হচ্ছে না, এটাই হচ্ছে আমার লুব্রিকেটিংটা আছে। তাহলে এখানে কি হচ্ছে না, এই দুটোর মাঝখানে একটা ক্লিয়ারেন্স রাখা হয়। এই ক্লিয়ারেন্সটা আছে 0.5 mm এর মধ্যে একটা ক্লিয়ারেন্স রাখি, যে ক্লিয়ারেন্সের উপর বেস করে আমরা কি করছি না, অয়েলটাকে ওই গ্যাপের মধ্যে আমরা প্লেস করব। এবং যখন ওই অয়েলটা ওই গ্যাসের মধ্যে প্লেস হবে, তখন কি হবে না, ওইটা আমার ওখানে লুব্রিকেশনের কাজ করবে, এবং দুটো যে মেটিং পার্ট অফ শ্যাফট এবং বিয়ারিং এর মাঝখানে কি করবে না, ওখানে ফ্রিকশনটাকে কমাবে। এই ছোট ছোট জিনিসগুলো দেখো, এখানে বিয়ারিং, প্লেন বিয়ারিং এবং রোলার বিয়ারিং, এখানে এখানেও একই ব্যাপার হচ্ছে। আমরা এখানে তোমার যে স্টেশনারি শ্যাফট থাকছে তার উপর যে বিয়ারিংটাকে ঘোরাচ্ছি, সেই বিয়ারিংটা কি করছে না, ওখানে একটা ভেতরে যে লুব্রিকেটিং অয়েলটা ওখানে একটা ক্লিয়ারেন্সের সৃষ্টি করছে। সেই ক্লিয়ারেন্সের মধ্যে আমরা লুব্রিকেটিং অয়েলটাকে পাস করাচ্ছি এবং ওখানে লুব্রিকেশনটা হচ্ছে। আচ্ছা, এখানে যে ভিসকোসিটির ক্ষেত্রে তো এটা বলেই দিয়েছি আগে, টেম্পারেচার এফেক্টস আছে। মাল্টিগ্রেড ভিসকোসিটি জন্য আমরা যেগুলো ব্যবহার করি, যেগুলো তোমাদের বললাম যে সেই 10W30, 20W50, 50, এই ধরনের জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি। ভিসকোসিটি রেটিংটা আমরা এই ধরনের কিছু ইনস্ট্রুমেন্ট থেকে মেজার করে থাকি, যেগুলো আমাদের এখানে নেই। আমরা মোটামুটি এখানে তোমাদেরকে বললাম যে সিলেক্টিং অয়েল অফ ভিসকোসিটি আমরা কিভাবে কি করছি। আচ্ছা, এখানে লুব্রিকেশন সিস্টেম, এটা তো আমি নেক্সট দিন তোমাদের দেখাবো। আমি এখানে তোমাদের একটা ছোট্ট জিনিস তোমাদেরকে আমি দেখাবো। দেখো, এখানে একটা আমি তোমাদেরকে ভিডিও ক্লিপিংস দেখাচ্ছি, যেখানে তোমরা দেখবে যে কিভাবে লুব্রিকেটিং অয়েলটা আমাদের কুলিং করছে, বা কিভাবে আমার এখানে হিটটা দিচ্ছে। দেখো, এখানে যে একটা সিস্টেম আছে, যদি আমি তোমার ডিটেলে দেখাবো। একটু আগেই তোমরা দেখছিলে, প্রথমে যেটা দেখলে এখানে কি হচ্ছে, দেখো এখানে একটু ফলো করো। এটা হচ্ছে একটা লুব্রিকেটিং সিস্টেম, এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে অয়েল প্যান আছে, এবং এখানে যেটা তোমরা লাইনের মতো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার অয়েল গ্যালারি। এর মাধ্যমে অয়েলটা প্রত্যেকটা জায়গাতে আমার যাচ্ছে। অর্থাৎ এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা ক্র্যাঙ্কশ্যাফট দেখতে পাচ্ছি। ক্র্যাঙ্কশ্যাফটের এখানে ধরো মেন বিয়ারিং এর জায়গাগুলো আছে, যে বিয়ারিং এর জায়গাগুলোতে আমাকে লুব্রিকেটিং অয়েলটা পাঠাতে হচ্ছে। এখানে অয়েল ফিল্টার থেকে আসছে, যদিও এটা আমি ডিটেলে পরে তোমাদেরকে বলবো, এটা সম্বন্ধে জানবে। কিন্তু এখানে কি হচ্ছে না, এই যে এখানে যেটা আসছে, এটা তেলটা এখানে রাখছে, তো এই অয়েলটা দেখো নিচে আবার এখানে পড়ছে। যে একটু আগে এখানটা দেখো, 1 মিনিট আমি একটুখানি পিছিয়ে যাচ্ছি, এখানে তোমরা আরো ভালো করে দেখতে পাবে। এখানে দেখো, এই যে দেখতে পাচ্ছ এখানে একটা কালার চেঞ্জ হচ্ছে একটা, এই যে জায়গাটা, এই জায়গাটা কি হচ্ছে না, অয়েলটা এখানে ড্রপ ড্রপ করে এখানে নিচে আবার পড়ছে।
এই যে নিচে যে আসছে এটা কি করছে না, এই যে এখান থেকে হিটটাকে নিয়ে এই জায়গাটা জমা করছে, অর্থাৎ হিট অ্যাবজর্বিং এর কাজটা কিন্তু এই জায়গায় করছে। এবার তারপরের যে ছবিটা আছে এখানে যেটা আমরা দেখবো, এখানে হচ্ছে কি না আমার কিভাবে লোডটাকে নিচ্ছে এবং কুশনিক এফেক্ট দিচ্ছে। আমার যে একটা ধরো পাওয়ার স্ট্রোকে একটা প্রচন্ড পরিমাণে থ্রাস্ট আসে, এই যে পাওয়ার স্ট্রোকে একটা থ্রাস্ট এলো, এই থ্রাস্টটাকে মিনিমাইজ করছেও কিন্তু এখানে যে বিয়ারিং গুলো থাকছে সেই জায়গায় ওটাকে থ্রাস্টটাকে মিনিমাইজ করে দিচ্ছে। অর্থাৎ আমার যে লুব্রিকেটিং অয়েলটা, সেই লুব্রিকেটিং অয়েলটা কিন্তু এখানে এটাকে মিনিমাইজ করছে। সেকেন্ড থিং হচ্ছে কি যে ক্লিনিং ব্যাপারটাকে দেখো এখানে হচ্ছে কি না পাওয়ার স্ট্রোকের জন্য যে ফোর্সটা আছে, এই যে ফোর্সটা আছে সেটা কিন্তু এখানে বিয়ারিং এর উপর পড়বে এবং দুটো বিয়ারিং এর মাঝখানে, বিয়ারিং ও শ্যাফটের মাঝখানে কে দেয়, লুব্রিকেটিং অয়েলটা থাকছে, সেই লুব্রিকেটিং অয়েলটা কিন্তু ওই থ্রাস্টটাকে অনেকাংশে অ্যাবজর্ব করছে। এবারে দেখো তোমাদের যেটা বলছো যে কার্বন ডিপোজিশন হতে দিচ্ছে না, বা ধরো আমার যে যে মেটালিক চিপ যদি কোনো ফরমেশন হয় সেগুলোকে দেখো ক্লিনিং করে নিয়ে এসে এখানে জমা করছে। এই ব্যাপারটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট জিনিস। এবং আমরা যখন একটা লুব্রিকেটিং অয়েলকে সিলেক্ট করব তখন কিন্তু এই ফ্যাক্টরগুলো আমাকে যেটা মাথায় রাখতে হবে। এবং তার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, অর্থাৎ একটা লুব্রিকেটিং অয়েলের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কোনটা, সেটা হচ্ছে ভিসকোসিটি। দেখো এখানে আমি যেটা তোমাদেরকে বললাম যে হাই ভিসকোসিটি, লো ভিসকোসিটি, আমি তোমাদেরকে যে সরষের তেল এবং জলের উদাহরণ দিয়েছিলাম, দেখো সরষের তেল এবং জল দুটো যদি আমরা এইভাবে ফেলে দিই তাহলে দেখবে তেলটা একটু আস্তে আস্তে ফ্লো করছে, আর যেটা জল সেটা খুব দ্রুত ফ্লো করছে। এবারে ধরো এখানে যে ছবিটা দেখছো, এখানে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যদি আমার খুব বেশি লো হয়ে যায় তাহলে কি হবে না, তেলটা এখানে স্প্রে করছে, ছিটকে চলে যাচ্ছে, এর মধ্যে কন্ট্যাক্টে আসছেই না, ও করছে কি এখানে দেখো হিট হতে শুরু করছে। আমাকে এমন তেল ব্যবহার করতে হবে যেটা কি হচ্ছে না এখানে খুব সহজ এখান দিয়ে স্প্রেও হবে এবং কি হচ্ছে না আমার এখানে হিটটাও দেবে। এখানে ধরো আমি যদি মোটা তেল দিই, সে এখান দিয়ে চ্যানেল দিয়ে আস্তে আস্তে দেখা যাচ্ছে এখানে ততক্ষণে ঘর্ষণ হতে শুরু করেছে, এখানে এই দিক দিয়ে ড্রপ খেয়ে পড়ছে। তাহলে এই কতগুলো জিনিস কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ আমি যেটা একটু আগে বললাম, ধরো আমি যে দুটো মিটিং পার্ট দেখাচ্ছিলাম, ওখানে মিটিং পার্টে আমি এমন একটা ভিসকোসিটির অয়েল নিলাম যে ভিসকোসিটির অয়েলটা দিচ্ছি ও পিচকে চলে যাচ্ছে, ও থাকছেই না ওখানে, জল দিচ্ছি, কুলিং হবে না ওখানে লুব্রিকেশন হবে। আবার এমন একটা অয়েল দিলাম যে অয়েলটা ওই চ্যানেল দিয়ে আস্তে আস্তে মিটিং পার্ট হওয়ার আগে ওইখানে 4 বার পাক খেয়ে যাচ্ছে জিনিসটা, ওখানে গরম হয়ে যাচ্ছে, তাহলে আমার তো লুব্রিকেশন হবে না। তাহলে আমাকে এমন একটা অয়েল সিলেক্ট করতে হবে যার ভিসকোসিটিটা একদম প্রপার ওয়েতে হবে এবং যে ভিসকোসিটির উপর বেস করে আমার যে জায়গাতে লুব্রিকেশন করতে চাইছি সেই জায়গাটা প্রপার লুব্রিকেশন হবে। তাহলে এই ফ্যাক্টরগুলো লুব্রিক্যান্টের থাকতে হবে, তার উপর বেস করে কিন্তু আমি প্রপার লুব্রিকেশনটা করতে পারবো। আজকে আমি তোমাদের পারপাস অফ দ্য লুব্রিকেশন এবং কি প্রপার্টিজ অফ দ্য লুব্রিক্যান্ট হতে হবে বা টাইপস অফ লুব্রিক্যান্ট কি থাকবে সেটা নিয়ে আলোচনা করলাম। আগামী দিন ক্লাসে আমরা আলোচনা করব লুব্রিকেশন সিস্টেম, যেটা আমরা আইসি ইঞ্জিনে ব্যবহার করে থাকি, সেটা সম্বন্ধে ডিটেল আমি তোমাদেরকে বলবো। আজকে বইটা একটু খুলে পড়ো, কারো কোনো যদি ডাউট থাকে আমাকে এখন প্রশ্ন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করো, বা নেক্সট ক্লাসে প্রথমেই আমাকে এগুলো বলো। সবাই বোঝা গেছে মোটামুটি? ওকে, আজকে বাড়িতে এই ক্লাসের পর বইটা খুলে একবার ভালো করে পড়ো। নিমির বইতে ডিটেলে আরো দেওয়া আছে, যেভাবে আমি পড়ালাম সেভাবে আছে জিনিসগুলো, ওইভাবে একটু ভালো করে পড়ে নাও, দেখবে আর তোমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না। কালকে আমরা কিন্তু লুব্রিকেশন সিস্টেম, কি কি সিস্টেম আমরা আইসি ইঞ্জিনে ব্যবহার করে থাকি